মায়া আলভির মুখের দিকে তাকিয়ে বলে, মিথ্যে বলার জায়গা পান না? মিথ্যে কেন বলবো আশ্চর্য, সত্যি কথা বলছি। আর তোমাকে নিষেধ করলাম না আপনি ডাকতে? 100 বার ডাকবো আমি। তাহলে আমি কি করব জানো? কি করবেন? তুমি যতবার আপনি বলবে আমিও ততবার চুমু খাবো তোমার এই নরম দুটি ঠোঁটে। বের হন আমার রুম থেকে অসভ্য লোক একটা। অসভ্যতামি করেছি আমি এখনো? আপনার এই ব্যাগ প্যাকেট নিয়ে বের হন আমার রুম থেকে। জীবনে আর দ্বিতীয়বার এই রুমে আসবেন না আপনি। আমি এই রুমের বাইরে গেলে না দ্বিতীয়বার আসব। আমি তো এই রুম থেকে আর বেরই হব না। এখানেই থাকবো, এখানেই খাবো, এখানেই ঘুমাবো। সব কিছু এই রুমেই করব। বলেই দাঁত বের করে হাসে। আলভির হাসি দেখে রাগে মায়ার গা জ্বলে ওঠে। লজ্জা করছে না এসব কথা বলতে? লজ্জা করলে সকলের সামনে বড় গলা করে কি বলতে পারতাম নাকি? কি, আমার বউয়ের সাথে সংসার করব, আব্বু আম্মু শ্বশুর শাশুড়িকে 10-12টা নাতি নাতনি উপহার দেব। মগের মুল্লুক, না। দুজনের মধ্যে এখন আধা হাত সমান দূরত্ব রয়েছে। আলভি এগিয়ে এসেছে মায়ার দিকে। আরেকটু ঝুঁকলেই মায়া চিৎ হয়ে বেডে পড়ে যাবে। আলভির গরম শ্বাস মায়ার চোখে মুখে আছড়ে পড়ছে। মায়া মহা বিরক্ত আলভির উপর। নড়াচড়া যে করবে বা সরে যাবে সেই উপায়ও নেই। নিজে থেকে সরতে গেলে আলভি জড়িয়ে ধরতে নেয়। মায়া বুঝতে পারছে ওকে আলভি নামক এই বিপদের মুখে ঠেলে দিয়েছে ওর নিজের আপন ভাই। আগেই প্ল্যান করে এসেছে দুজন কি করবে। দেশে আসার সাথে সাথে ওর নিজের আপন ভাইটাকে ও এই বদলোকটা নিজের দলে টেনে নিয়েছে। খচ্চর একটা। মায়া বিরক্ত মাখা স্বরে বলে, গায়ের উপর উঠে আসবেন নাকি এখন? উঠলে সমস্যা কোথায়? অনেক সমস্যা। সরুন সামনে থেকে। তুমি সরাও। আপনাকে ছোঁয়ার কোন ইচ্ছে নেই আমার। আমার আছে অনেক। মায়া ঘাড় ঘুরিয়ে অন্য দিকে তাকিয়ে থাকে। এই ব্যাটা কোন মাটি দিয়ে তৈরি? আলভি মায়ার মুখের উপর ফু দেয়। মায়া নাক মুখ কুঁচকে বলে, আপনার মুখে গন্ধ। সিরিয়াসলি? হ্যাঁ। আলভি আবার ফু দেয়। তারপর বলে, সমস্যা নেই, তুমি চুমু খেলেই গন্ধ দৌড়ে পালাবে। এই গন্ধওয়ালা মুখে জীবনেও চুমু খাবো না আমি। ওহ, তার মানে গন্ধ না থাকলে চুমু খাবে তাই তো? ভালো করে শুকে দেখ একদম গন্ধ নেই। এখন চুমু খেতেই পারো, আমি মাইন্ড করব না একটুও। বদলোক যাবেন আপনি এখান থেকে? দুটো চুমু দিয়ে দাও চলে যাই। দুনিয়া উল্টে গেলেও না। দুনিয়া উল্টে যাওয়ার আগেই বাসর করে বাপ হয়ে নানা, দাদাও হয়ে যাব। মায়া একটা শপিং ব্যাগ হাতে নিয়ে আলভির বুকে ঠেকায়। তারপর জোরে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দেয়। তাড়াহুড়ো করে বেডে উঠে দূরে সরে যায়। আলভি নিজের বুকের দিকে তাকিয়ে আবার মায়ার দিকে তাকায়। বাব্বা, এইটুকু শরীরে দেখছি অনেক শক্তি। মায়া বলে না কিছু। ব্যাগ থেকে সবকিছু বের করে গুছিয়ে রেখে নিচে আসো খাবার খাওয়ার জন্য। মায়া তবুও কিছু বলে না। আলভি নিজেও আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায়। আলভি চলে যেতেই মায়া দপ করে বেডে বসে পড়ে। আলভি দিন দিন নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসছে। কথাবার্তার কি শ্রী, কোন কন্ট্রোল নেই। বেডের উপর থাকা ব্যাগগুলোর দিকে তাকায়। এতগুলো ব্যাগ, কি এনেছে এত? ভেবেছিল তো ওর জন্য কিছুই আনেনি। এখন তো দেখছে অর্ধেক ওর জন্যই এনেছে। কমা কমা। মাহিদ ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে দাদির পাশে বসে। নাহার বেগম মাহিদের দিকে তাকিয়ে আস্তে আস্তে বলেন, সকলের জন্য শপিং করে আনলি, মায়ার জন্য কোথায়? শপিং তো আমি করিনি, ভাইয়া করেছে। তাই বলে মায়ার জন্য কিছু আনবি না? মায়ার জন্য যতগুলো এনেছে ততগুলো আমাদের সকলের জন্য আনেনি। আমাদের সকলের ড্রেসের যেই দাম পড়েছে তার ডবলেরও বেশি দাম মায়ার গুলোর। মায়ার জন্য এনেছে? ভাইয়ার হাতে যতগুলো শপিং ব্যাগ ছিল তার মধ্যে থেকে ভাইয়ার দুটো আর বাকিগুলো মায়ার। নাহার বেগমের মুখে হাসি ফুটে ওঠে। তখন বোধহয় সকলের সামনে বউকে দিতে শরম পাচ্ছিল। আধা ঘন্টার মধ্যে সকলে ডাইনিং টেবিলে উপস্থিত হয়। ঐশী রহমানের মুখ থমথমে হয়ে আছে। মেহবুবা মেহের এর মুখ স্বাভাবিক দেখাচ্ছে। আলতাফ মাহমুদ ঐশী রহমান এর দিকে তাকিয়ে বলেন, তোমার মুখ এমন করে রেখেছ কেন? কি হয়েছে? ঐশী রহমান কিছু বলেন না। নাহার বেগম বলেন, ঐশীর মন খারাপ হয়েছে, আলভি সকলের জন্য ড্রেস এনেছে কিন্তু মায়ার জন্য আনেনি তাই। মাহিদ বলে, বড় মা খুশিতে তো তোমার নাচা উচিত। ভাইয়া শপিং মলে গিয়েছিলি মায়ার জন্য ড্রেস কিনতে। সাথে আমাদের সকলের জন্য এনেছে। ভাইয়া যেই ব্যাগগুলো উপরে নিয়ে গিয়েছিল সেগুলোর মধ্যে দুটো ভাইয়ার আর বাকি সব মায়ার জন্য ছিল। এখন খুশি হয়ে মন খুলে হাসো। মাহিদের কথা শুনে সবাই মাহিদের দিকে তাকিয়ে থাকে। সত্যি কথা বলছি। মায়াকে জিজ্ঞেস করো, কিরে মায়া ব্যাগগুলো তোকে দিয়েছে না? মায়া মাথা নাড়ায় আস্তে করে।
সকলের চোখে মুখে হাসির আভাস দেখা যায়। খাবার খেতে খেতে আলভি বলে, আমার একটা সিম কার্ড লাগবে বাংলাদেশের। সবাই আলভির দিকে তাকায়। এভাবে তাকাচ্ছ কেন সবাই? মনে হচ্ছে সিম কার্ড নয়, কয়েকশো কোটি টাকা বা কারো হৃদপিন চেয়েছি। আলভির বলার ধরন দেখে ফিক করে হেসে ওঠে মাহিদ। বাকি সবাইও মুচকি হাসে। মায়া হাসতে না চাইলেও হেসে ওঠে। আলতাফ মাহমুদ বলেন, কোন কোম্পানির সিম কার্ড লাগবে? যেটাতে ভালো নেটওয়ার্ক পাওয়া যাবে সেটাই। আচ্ছা, আগামীকাল এনে দেব। কমা কমা খাওয়া শেষে বড়রা নিজেদের রুমে চলে যায়। আলভি নিজেও নিজের রুমে চলে যায়। সোফায় বসে মায়া, মাহির সানজিদা মান্তাসাকে ঘুম পাড়ানোর জন্য চলে গেছে রুমে। আলভি রুমে চলে গেছে বলেই মায়া সোফায় বসেছে দুই ভাইয়ের পাশে। একটু পরেই সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে আলভি, হাতে পানির খালি বোতল। মায়া আলভিকে দেখে বড় ভাইয়ের দিকে তাকায়। তারপর জোরে জোরেই বলে, ভাইয়া তোমরা এমন কেন? তোমাদের মধ্যে লজ্জা শরম বলতে কিছু কি নেই? এত বড় বড় ছেলে হয়েও বাড়ি ভর্তি মানুষের সামনে কেমন করে এভাবে এই লম্বা শ্বাসঠ্যাংগুলো বের করে রাখো? লজ্জা করে না? দুই ভাই কিছু বলার আগেই আলভি এগিয়ে আসতে আসতে বলে, আমাদের মধ্যে বিন্দু মাত্র লজ্জা শরম নেই। শুধু 3/4, 2/4 কেন, শর্টস পরেও ঘুরতে পারবো, লজ্জা করবে না। বলতে বলতে কিচেনের দিকে এগিয়ে যায়। হা করে তিন ভাই বোন আলভির যাওয়ার পথে তাকিয়ে রইল। সিরিয়াসলি, 3/4 প্যান্ট পরে থাকে, তাই বলে শর্টস পরে ঘুরবে? এতটা নির্লজ্জ ওরা না। আলভি পানি নিয়ে আবার তিনজনের দিকে এগিয়ে আসে। সোফায় বসে থাকা মাহিদের দিকে তাকিয়ে বলে, এই শালা আমার রুমে আয়। তিনজনের চোখ বড় বড় হয়ে যায়। মাহিদ অবাক স্বরে বলে, গালি দিচ্ছ কেন ভাইয়া? আলভি নিজেও অবাক হয়ে বলে, গালি কখন দিলাম আবার আমি? মাত্রই তো শালা বলে গালি দিলে। তুই তো আমার শালাই। তাই তো শালা বলেছি। শালা বললে গালি দেওয়া হয় সমন্ধি? মাহিরের চোখ দুটো যেন এখন কোটর থেকে বেরিয়েই আসবে। এই ছেলে এমন হয়েছে কেন? সবাইকে অবাকের উপর অবাক করাই যেন এর কাজ। এই তুই কিসের শালা সমন্ধি ডাকছিস? আশ্চর্য, সম্পর্কে তোমরা আমার যা হও তা বলেই তো ডাকছি। না ডাকবি না এমন অদ্ভুত নামে। মনে হচ্ছে কেউ গালি দিচ্ছে। কি আশ্চর্য, শালা সমন্ধিকে এখন শালা সমন্ধি বলেও ডাকা যাবে না। মাহিদ যা ওর সাথে। মাহিদ সোফা ছেড়ে উঠে আলভির হাত টেনে ধরে বলে, চলো, আগামীকাল অফিসে যাওয়ার সময় আমাকে সাথে নিয়ে যাবে ভাইয়া। তুই অফিসে গিয়ে কি করবি? এমনি ঘুরতে যাব। আচ্ছা, নিয়ে যাব। মাহিদের সাথে নিজের রুমে চলে আসে আলভি। পানির বোতলটা সেন্টার টেবিলের উপর রেখে মাহিদের পাশে বেডে বসে বলো, কি বলবে? তুই আর মায়া একই ভার্সিটিতে পড়িস? হ্যাঁ, দুজন একসাথে যাওয়া আসা করিস? মাঝে মধ্যে। মায়া বেশিরভাগ ড্রিভারের সাথে যাওয়া আসা করে। ভার্সিটিতে মায়ার ছেলে বন্ধু আছে? না, মায়া তো ভার্সিটিতে মেয়েদের সাথেই মেশে না। ছেলেদের সাথে কথাও বলে না। বয়ফ্রেন্ড আছে? না। শিওর? হ্যাঁ। কিন্তু এসব জিজ্ঞেস করছো কেন? গত পরশু মায়া উল্টা পাল্টা কথা বলেছিল কিছু। কেমন কথা? সেসব তোর জানতে হবে না। একটা সত্যি কথা বলবি? বলো। মায়া আমাকে ভালোবাসতো? হুম। এখন? তুমি দেশে আসার পর থেকে ওর আচরণ পাল্টে গেছে। এখন বুঝতে পারি না কিছু। সেদিন রাতে ড্রয়িং রুমে দাঁড়িয়ে মায়া যা যা বলল সব মন থেকে বলেছে? তোর কি মনে হয়? কারো মনের কথা তো বোঝার ক্ষমতা আমাদের নেই, তবে আমি যতটুকু বুঝতে পারছি মায়া এখনো তোমাকে ভালোবাসে। ছোটবেলা থেকে মায়া অনেক কিছু সহ্য করেছে। আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী, মায়ার ক্লাসমেটরাও খোঁচা দিয়ে ব্যঙ্গ করে কথা বলেছে মায়াকে। সেসব কিছু সহ্য করতে করতে এমন হয়ে গেছে। তুমি আসার দুদিন আগেও রাতের বেলা এই রুমের সামনে এসে দাঁড়িয়েছিল। প্রায় রাতেই এরকম করত। কিন্তু তুমি আসার পর থেকে একেবারেই পরিবর্তন হয়ে গেছে। মাহিদের কথাগুলো শুনে চুপ হয়ে যায় আলভি। আচ্ছা, তুই জাগিয়ে ঘুমিয়ে পড়। মায়ার দিকে খেয়াল রাখবি কোন ছেলে যেন ওর আশেপাশেও না ঘেঁষে। আচ্ছা। মাহিদ বেরিয়ে যায় রুম থেকে। আলভি চুপচাপ বসে রইল। হঠাৎ অনুভব করে ওর বুকের ভেতর কাঁপছে। বসা থেকে উঠে আলমারি থেকে সিগারেট আর লাইটার নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ছাদে এসে দাঁড়ায়। আজকে ছাদে হালকা হালকা বাতাস বইছে। পকেট থেকে সিগারেট আর লাইটার বের করে সিগারেট ধরায়। দুটো টান দিতেই পেছনে থেকে বড় ভাইয়ের গলার স্বর শুনে চমকে ওঠে। দ্রুত সিগারেটটা নিচে ফেলে পা দিয়ে পিষে ফেলে। দুই হাতের সাহায্যে সিগারেটের ধোঁয়া দূরে সরানোর চেষ্টা করে। একা একা ছাদে কি করছিস? আলভি না ঘুরেই বলে, এমনি। সিগারেট খাচ্ছিস? আলভি আমতা আমতা করে বলে, না।
মাহির আলভির সামনে এসে দাঁড়ায়। আমি তো সিগারেটের গন্ধ পাচ্ছি। আলভি এদিক ওদিক তাকায়। সিগারেট খাওয়া শিখে গেছিস দেখছি। বড় ভাইয়ের মুখের দিকে তাকায়। আস্তে আস্তে বলে, কলেজে থাকতে বন্ধুদেরও পাল্লায় পড়ে শিখে গিয়েছিলাম। ছেড়ে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু পারিনি। ফেলে দিলি কেন? আমি এসেছি বলে? মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। পকেটে আরো আছে? হুম। বের কর। থাক খাবো না। তুই না খেলি আমি খাবো। অবাক হয় আলভি। অবাক স্বরে বলে, তুমিও? হ্যাঁ। বের কর এখন। আলভি পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে। একটা ভাইয়ের হাতে দিয়ে নিজে একটা নেয়। সিগারেট ধরিয়ে দুজন বসে ছাদে সিমেন্ট দিয়ে বানাবো ব্রেঞ্চের উপর। সিগারেটে টান দিয়ে আলভি বলে, তুমিও আমার মতো বাড়ির সকলের নজর এড়িয়ে খাও নাকি? মাহির হেসে বলে, হুম। তুমি আমার উপর অনেক রেগে আছো তাই না ভাইয়া? একটু আকটু। ছাদে এসেছো কেন? তোকে আসতে দেখলাম তাই তোর পেছনে পেছনে এসেছি। কিছু বলবে? উহু। দুজনের মধ্যে নীরবতা নেমে আসে। চুপচাপ ধোঁয়া উড়াতে থাকে দুই ভাই। সিগারেট শেষ হয় তারপরেও দুজন চুপ থাকে। সরি। আবারও অবাক হয় আলভি। কেন? ওই দিন তোর সাথে রেগে কথা বলার জন্য। আমি কিছু মনে করিনি। ধরে যে মারনি সেটাই অনেক। চাচ্চুর কাছে ওই কথাগুলো শোনার পর অনেক রাগ উঠে গিয়েছিল। আমি সব সময় চাইতাম তুই ফিরে আয়। মায়ার সাথে না থাকলি অন্তত বাড়ির সকলের জন্য ফিরে আয়। আমি চাচ্চুর কাছে অনেকবার তোর মেইল আইডি চেয়েছিলাম, চাচ্চু দেয়নি ভয়, তুই যদি চাচ্চুর সাথে যোগাযোগ বন্ধ করে দিস তাই। একটা সময় পর মনে হতে শুরু করে তুই আর কোন দিন ফিরবি না। ওখানে হয়তো অন্য কাউকে বিয়ে করে নিয়েছিস। মায়া আগে ছোট ছিল তাই সেরকম কোন ভাবনা ছিল না। ভেবেছিলাম মায়া বড় হতে হতে তুই ফিরে আসবি। কিন্তু তুই ফিরলি না। আমার তোর উপর অনেক রাগ হতো, এই ফ্যামিলির উপরও। মায়ার গুমরে গুমরে কান্না, ঘর বন্দি হয়ে থাকা আমার সহ্য হতো না। মাঝে মধ্যে রাগ সামলাতে না পেরে আব্বু আম্মুর উপর চেঁচামেচি করতাম। দোষ তো আসলে তোর না। তোর জায়গায় থাকলে হয়তো আমিও এমন কিছুই করতাম। একটু চুপ করে থেকে বলে, আমি চাই মায়া তোর সাথেই থাকুক। বাড়ির সবাইও তাই চায়। আমি চাই না আমার বোনের নামের পাশে ডিভোর্সি তকমা যোগ করা হোক। কিন্তু মায়া এখন বেঁকে বসেছে। যখন জানতে পেরেছে তুই ডিভোর্স দেওয়ার জন্য এসেছিস তখন থেকেই এমন করছে। আমি ওকে বোঝানোর চেষ্টা করেছি, ও বুঝতে চায়নি। ওর সামনে তোর নাম মুখেই নিতে দেয় না। তুই আগের মায়াকে পছন্দ করতি না। তুই এতগুলো বছর ধরে ভেবেছিস মায়া এখনো আগের মতোই আছে। আলভি মাথা নিচু করে বসে থাকে। বলার মতো কিছুই নেই ওর কাছে। পরিবারের উপর এত বেশি রেগে ছিল যে এতগুলো বছরে একটা বার দেশে আসার জন্য মন টানেননি। তবে সকলের কথাই মনে পড়ত রোজ। রাগ মানুষকে দিয়ে সব করাতে পারে, আবার মায়া ভালোবাসাও মানুষকে দিয়ে সব করাতে পারে। আলভি অপরাধীর ন্যায় মাথা নিচু করে বলে, এই সব কিছুর জন্য সবচেয়ে বেশি দোষী আমি নিজে, সব ভুল আমার। আমি কাউকেই বোঝার চেষ্টা করিনি। নিজের রাগ জেদ ধরে রেখে বাড়ি ছেড়েছিলাম। জেদ চেপে রেখে দেশও ছেড়েছিলাম। সেই রাগ ধরে রেখে এতগুলো বছর পার করে দিলাম। রাগে এতটাই অন্ধ ছিলাম যে কিছুই ভাবতে পারতাম না। ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, মানসিক অবসাদ সব সময় আমাকে চেপে ধরে রেখেছে। আমি কি চাই আমি নিজেও জানতাম না। ভুল সবার হয়, দোষ সবাই করে। তোরও হয়েছে, এই বাড়ির সকলেরই হয়েছে, শুধু মাঝখান থেকে আমার বোনকে সাফার করতে হয়েছে এতগুলো বছর। আন্ডারস্কোর 4টার পর অফিস থেকে ফিরে আসে আলভি। সারা দিন আজ দারুণ কেটেছে ওর। শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেডে শুয়ে পড়ে বিশ্রাম নেওয়ার জন্য। প্রায় ঘন্টা খানেক পর শোয়া থেকে উঠে রুম থেকে বেরিয়ে আসে। করিডোরে দাঁড়িয়ে মায়ার রুমের দিকে তাকায় একবার। তারপর ছাদের দিকে এগিয়ে যায়। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে পকেট থেকে সিগারেট বের করে ধরিয়ে নেয়। ধোঁয়া উড়াতে উড়াতে ছাদের সিঁড়ি শেষ করে উপরে এসে দাঁড়ায়। কানে ভেসে আসে মায়ার মিষ্টি স্বরের গান। রংচটা জিন্সের প্যান্ট পরা, জ্বলন্ত সিগারেট ঠোঁটে ধরা, লাল শার্ট গায়ে তার বুক খোলা, সানগ্লাস কপালে আছে তোলা। রাখো না কেন ডেকে ওই দুটি চোখ? হেই যুবক। রংচটা জিন্সের প্যান্ট পরা, জ্বলন্ত সিগারেট ঠোঁটে ধরা, লাল শার্ট গায়ে তার বুক খোলা, সানগ্লাস কপালে আছে তোলা। রাখো না কেন ডেকে ওই দুটি চোখ? হেই যুবক। দৃষ্টিতে যেন সে রাজপুতিন। খুন হয়ে যাই আমি প্রতিদিন। নাম ধাম জানি না তার কিছু, তবুও নিলাম আমি তার পিছু। মায়ার গান শুনে আলভি নিজের দিকে তাকায়। হাতে জ্বলন্ত সিগারেট আছে, তবে ওর প্যান্ট তো রংচটা নয়, আর না গায়ে লাল শার্ট আছে। সানগ্লাসও নেই। সিগারেট হাতে রেখেই এগিয়ে যায় মায়ার কাছে। মায়া একমনে তাকিয়ে থাকার কারণে বুঝতে পারে না আলভি এসেছে।
এতই গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে আছে সামনে যে আশেপাশে কি হচ্ছে বুঝতেই পারছে না। মায়ার দৃষ্টি অনুসরণ করে নিচের দিকে তাকায় আলভি। রাস্তায় কারেন্টের খাম্বার পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে একটি ছেলে। সানগ্লাস মাথায় তোলা রয়েছে। গায়ের শার্ট লাল কালারই মনে হচ্ছে। দেখে মনে হচ্ছে বখাটে যুবক। মায়া ওই ছেলেকে দেখে গান গাচ্ছে। আলভি রাগী স্বরে বলে, বিবাহিতা হয়ে অন্য ছেলের দিকে নজর দিতে লজ্জা করছে বউ তোমার? হঠাৎ আলভির গলার স্বর শুনে চমকে লাফিয়ে ওঠে মায়া। পাশে আলভিকে দেখে একটু দূরে সরে যায়। বখাটে ছেলেকে দেখে গান গাওয়া হচ্ছে? মাথা খারাপ হয়েছে নাকি আপনার? ছেলেকে দেখে গান গাইতে যাব কেন? তুমি এতক্ষণ ওই ছেলের দিকে তাকিয়ে গান গাইছিলে না? আলভির হাত অনুসরণ করে তাকায় মায়া। ছেলেটাকে দেখে নাক মুখ কুঁচকে বলে, ওই ছেলেকে দেখে কেন গান গাইতে যাব আমি? আমি তো ওই কৃষ্ণচূড়া গাছের দিকে তাকিয়েছিলাম। ওখানে যে কোন ছেলে দাঁড়িয়ে আছে সেটাই তো দেখিনি আমি। আলভি গাছটার দিকে তাকায়। এখনো লাল ফুলে সেজে আছে গাছটা। মায়া আগের চেয়েও বেশি নাক মুখ কুঁচকে বলে, আপনি সিগারেট খান? কি বিশ্রী গন্ধ আসছে। বলেই চলে যাওয়ার জন্য পা বাড়ায়। এতগুলো বছর পর দ্বিতীয়বারের মতো মায়াকে ছোঁয় আলভি। হাত বাড়িয়ে মায়ার হাত টেনে ধরে। দাঁড় করাই নিজের মুখোমুখি করে। এত পালাই পালাই কেন? হাত ছাড়ুন, সিগারেটের গন্ধ আসছে আপনার মুখ থেকে। হাতের সিগারেট ছুঁড়ে ফেলে দেয় আলভি। তুমি যদি এই ঠোঁটে চুমু খাও আমি সিগারেট খাওয়া ছেড়ে দেব। মায়া রাগী স্বরে বলে, বেশি বেশি হচ্ছে কিন্তু হাত ছাড়ুন। আর একবার আপনি আপনি বললে। কথা শেষ করতে দেয় না মায়া। তেজ দেখিয়ে আঙ্গুল তুলে বলে, কি করবেন আপনি? আমি 100 বার বলবো আপনি আপনি আপনি। কিছু হয়ে গেলে তখন কিন্তু আমার দোষ দিতে পারবে না। কচু করবেন আপনি। আলভি সময় নেয় না। মায়াকে টেনে এনে গোলাপি নরম ওষ্ঠদ্বয় দখল করে নেয়। আকস্মিক ঘটনায় থ হয়ে গেছে মায়া। আলভি এমন কিছু করবে কল্পনায় ছিল না। কিছু সময় পর মায়ার ওষ্ঠদ্বয় ছেড়ে দেয় আলভি। শক্ত করে জড়িয়ে ধরে বলে, একবার আপনি বলবে আর একটা করে চুমু পাবে। বাড়ির সকলের সামনেও যদি আপনি বলো আমি কিন্তু সকলের সামনেই চুমু খাবো। আমার মধ্যে আবার লজ্জা শরম কম। মায়া রেগে আলভির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। আশেপাশে তাকিয়ে কিছু খোঁজে কিন্তু পায় না। সর্বশক্তি দিয়ে আলভিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। রাগে কটমট করে বলে, আপনি আমার ধারে কাছেও আসলে আপনার গলা কেটে দেব আমি শয়তান নলক। নির্লজ্জের মতো আবার দাঁত বের করে হাসছে। মায়া রাগে গোজগোজ করতে করতে বকাবকি করে ছাদ থেকে নেমে যায়। আলভি উঠে দাঁড়িয়ে প্যান্টের বালি ঝাড়তে ঝাড়তে বলে, বাবারে কি শক্তি! এক ধাক্কায় নিচে ফেলে দিল। ভাগ্য ভালো যে ছাদ থেকে ফেলে দেয়নি, নয়তো আজকেই ভবলীলা সাঙ্গ হয়ে যেত। সোজা নিজের রুমে চলে আসে মায়া। রাগে গোজগোজ করতে করতে ওয়াশরুমে প্রবেশ করে। আয়নার সামনে দাঁড়ায়। ছাদ থেকে নামার সময় ঠোঁট মুছতে মুছতে নামছিল। ঠোঁট জোড়া লাল হয়ে গেছে এখন। আয়নার দিকে তাকিয়ে রাগে ফেটে পড়ে গালাগালি করে আলভিকে। কত বড় শয়তান হলে জোর করে চুমু খায়? অসভ্য লোক একটা। ইচ্ছে তো করছে ওই ঠোঁট আর জিহ্বাটা কেটে দিতে। পানি দিয়ে ঘষে ঘষে ঠোঁট মুখ ধুয়ে নেয়। কুলি করে। ফেসওয়াশ দিয়ে আবার ঘষে ঘষে মুখ ঠোঁট ধুয়ে নেয়। আলভি ছাদ থেকে নেমে নিজের রুমে গিয়ে কুলি করে মুখ ধুয়ে তৈরি হয়ে ড্রয়িং রুমে আসে। সোফায় বসে মায়ার নাম ধরে ডাকে। কিন্তু মায়া কোন সাড়া শব্দ করে না। আলভি আবার ডাকে কিন্তু তবুও মায়া কিছু বলে না। আলভি রেগে বলে, এই ঝাড়ুওয়ালা মায়া কখন থেকে ডাকছি শুনতে পাও না? কফি নিয়ে আসো আমার জন্য। ঘাড় ঘুরিয়ে আলভির দিকে তাকায় মেড মায়া। এতক্ষণ ওকে ডাকছিল আলভি? মায়া তো ভেবেছিল আলভি ওর বউ মায়াকে ডাকছে, তাই তো কিছু বলছিল না এতক্ষণ। এখন তো দেখছে ওকেই ডাকছে। সকালে আলভি যখন ওর বউ মায়াকে ডাকছিল তখন মেড মায়া কয়েকবার সাড়া দিয়েছিল। শেষমেশ আলভি বিরক্ত হয়ে ধমক দিয়ে বলেছিল, এই মেয়ে সমস্যা কোথায় তোমার? আমি আমার বউকে ডাকছি তোমাকে না। দেখছই কিছু বলছি না, তারপরেও বারবার সাড়া দিচ্ছ কেন? যাও এখান থেকে। এখনো ধমক খেতে হবে বলে চুপ করেছিল। তবুও ধমক খেতেই হলো। সবই কপাল। কফি বানিয়ে নিয়ে আলভির সামনে এসে দাঁড়ায় মায়া। স্যার আপনার কফি। কফির মগ হাতে তুলে নেয় আলভি। মায়া চলে যেতে নিলে আলভি পেছনে থেকে ডেকে ওঠে, আরও কিছু লাগবে স্যার? তোমার পুরো নাম কি? মায়া। আগে পরে কিছু নেই? মোছা, মায়া আক্তার। আর কোন নাম নেই? না স্যার, আজকে থেকে তোমাকে আমি আক্তার বলে ডাকব। স্যার আক্তার নাম তো ছেলেদের। তাহলে তোমার নাম মায়া আক্তার কেন? মেয়েদের নামের শেষে আক্তার থাকে কিন্তু শুধু আক্তার ছেলেদের নাম। কে বলেছে তোমাকে? কেউ বলেনি, কিন্তু ছোট থেকে তো এমনই দেখে আসছি। আচ্ছা আমি তাহলে তোমাকে মায়া আক্তার ডাকব। আচ্ছা।
যাও এখন নিজের কাজে। মায়া চলে যায় ঝাড়ু দেওয়ার জন্য। কফি শেষ করে মাহিদের ফোনে কল করে আলভি। মাহিদ রুমেই ছিল, কল আসার সাথে সাথেই রিসিভ করে। হ্যাঁ ভাইয়া বলো। বাইকের চাবি নিয়ে নিচে আয়। কোথাও যাবে? বাইক চালানো শিখব। আচ্ছা আসছি। 5 মিনিট হওয়ার আগেই মাহিদ নিচে নেমে আসে। আলভিকে বেরিয়ে যেতে দেখে ঐশী রহমান বলেন, আলভি কোথায় যাচ্ছ? বাইরে। একটু আগেই না ফিরলে, এখন আবার বের হচ্ছ কেন? খাবার খেলে না তো দুপুরে? অফিস ক্যান্টিনে খেয়ে এসেছি আমি। রাতে ফিরে খাবো। মাহিদ আয়। দুই ভাই বেরিয়ে আসে বাড়ির ভেতর থেকে। মাহিদ বাইক নিয়ে আসে পার্কিং থেকে। ওহো, হেলমেট আনতে ভুলে গেছি। তুমি 2 মিনিট দাঁড়াও, আমি হেলমেট নিয়ে আসছি। বলেই বাইক থেকে নেমে পা বাড়ায়। এই শালা চাবি দে। এভাবে বলবে না ভাইয়া। এভাবে বললে মনে হয় গালি দিচ্ছ। তাহলে কিভাবে বলবো শালা? মাহিদের চোখ মুখ কেমন যেন হয়ে যায়। কি এক মুসিবত। বড় ভাই ডাকে শালা বলে। না করলেও বারবার শালা বলেই ডাকে। আবার জিজ্ঞেস করছে, তাহলে কি বলে ডাকবো শালা? কোন কিছু বলারই দরকার নেই। মায়াকে ভাবি বলে ডাকবি আজকে থেকে। মাহিদের চোখ দুটো ছানাবড়া। অবাক স্বরে বলে, কেন? আমি তোর বড় ভাই, সেই হিসেবে মায়া তোর ভাবি। মায়াকে ভাবি বলে ডাকবি, তাহলে আমি তোকে আর শালা বলবো না। এইটা কেমন কথা? মায়া আমার আপন বোন, আমি ওকে ভাবি বলে ডাকবো? অসম্ভব। তাহলে আমি তোকে শালা বলেই ডাকবো। 1 মিনিট তোমার হিসেবে তো ভুল আছে ভাইয়া। কি ভুল? মায়া আমার ছোট বোন, সেই হিসেবে সম্পর্কে আমি তোমার বড় মানে সম্বন্ধী। তুমি আমার ছোট বোনের হাজবেন্ড, তুমি কোন আক্কেলে আমাকে শালা বলে ডাকো? বয়সে তুই আমার হাঁটুর সমান। তোকে আমি সম্বন্ধী বলে ডাকবো নাকি? তুই শালা আর শালাই থাকবি সারা জীবন। আর শালা না থাকতে চাইলে মায়াকে ভাবি বলে ডাকবি। বেচারা ফ্যাল করে তাকিয়ে রইল বড় ভাইয়ের দিকে। এইটা কোন কথা? ছোট বোনকে ভাবি ডাকবে? কশ্চিনকালেও না। হেলমেট নিয়ে আসছি। হেলমেট লাগবে না এখন। দূরে যাব না তো, সামনের রাস্তায় চালাবো। চাবি দে এখন। তুমি চালাতে পারবে না তো? চলো আগে তোমাকে ভালোভাবে দেখাই, তারপর চালাবে। কমা কমা। নিজের রুম থেকে বেরিয়ে বড় ভাইয়ের রুমে আসে মায়া। মান্তাসা খেলছে, সানজিদা বসে বসে দেখছে। বেবি, ফুপি, কি করছো বেবি? তোমার কি চোখ কানা? কই না তো। তালে দেখছো না আমি কি করি? ভুল হয়ে গেছে বেবি, সরি। কোথায় গেছিলে? রুমেই তো ছিলাম বেবি। না ছিলে না, আমি গেছিলাম তোমার রুমে। তাহলে তখন বোধহয় ছাদে ছিলাম। হুম, তোমার তো এখন পলা নেই। তাহলে আমার সাথে কেন খেলো না? শুধু লুকিয়ে লুকিয়ে তাকো। ও আমার বেবি, আমি কোথায় লুকিয়ে লুকিয়ে থাকি? শুধু লুমে তাকো। বলেই মুখ ঘুরিয়ে নেয় মান্তাসা। অভিমান করেছে ফুপির সাথে কয়েকদিন ধরে খেলতে না পেরে। মান্তাসার ফোলানো গাল দেখে শব্দ করে হেসে ওঠে সানজিদা। মায়া নিজেও হেসে ওঠে। মান্তাসার ফোলানো গাল দুটো টেনে বলে, ফুপ্পির উপর খুব অভিমান হয়েছে বেবি। চলো আজকে ফুপ্পি তোমার সাথে রাত পর্যন্ত খেলবে। বাগানে হাঁটতে যাব তালে? আচ্ছা চলো বেবি। মায়া এদিকে ঘোরো তো। মায়া সানজিদার দিকে ঘুরে তাকিয়ে বলে, কি হয়েছে ভাবি? তোমার ঠোঁটে কি হয়েছে? মায়ার স্মরণ হয় ছাদের ঘটনা। আমতা আমতা করে বলে, কোকই কি কিছু না তো। নাকি যেন হয়েছে। ঠোঁট এমন লাল হয়ে আছে কেন? আবার ফুলেও গেছে কেমন? কিছু কামড় টামড় দিয়েছিল কি? পিঁপড়া কামড় দিয়েছিল ছাদে যাওয়ার পর। বদলোকটা যেভাবে চেপে ধরেছিল ফুলবে না আবার। তখন আয়নায় দেখেছিল খুব একটা ফোলা ফোলা লাগেনি। এখনো কেমন যেন ফোলা ফোলা ফিল হচ্ছে, তবে গুরুত্ব দেয়নি মায়া। ভেবেছে প্রথমবার এমন হওয়ায় এখনো এমন ফিল হচ্ছে। শয়তান অসভ্য লোক সামনে পেলে এখন মাথা ফাটিয়ে দিত। আমি ওকে নিয়ে যাচ্ছি ভাবি। মায়া দ্রুত মান্তাসাকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। সানজিদা মায়ার কথা বিশ্বাস করেছে বলে মনে হয় না। কেমন সন্দেহের নজরে তাকিয়ে আছে মায়ার যাওয়ার পথে। মায়া কেমন যেন পালিয়ে গেল। কুছ তো গড়বড় হে। মায়া মান্তাসাকে কোলে নিয়ে সোজা বাড়ির বাইরে বেরিয়ে আসে। বাড়ির বাইরে এসে হাফ ছেড়ে বাঁচে যেন। যাক, কারো সামনে পড়তে হয়নি আর। কমা কমা। রাতের খাবার খেয়ে মায়া নিজের রুমে চলে গেছে। ড্রয়িং রুমে আছে শুধু আলভি, আলতাফ মাহমুদ, আহনাফ মাহমুদ আর মাহির। বাকি সবাই যার যার রুমে। ঘড়ির কাঁটা 10টা পেরিয়ে গেছে। আহনাফ মাহমুদ আলভির দিকে তাকিয়ে বলেন, আর কত দিন আছো বাংলাদেশে? 3 সপ্তাহ। তুমি সত্যি সত্যিই মায়ার সাথে সংসার করবে? হ্যাঁ, তাহলে জার্মানি ফিরে যাওয়ার আগেই যেভাবে হোক মায়াকে মানাও তুমি। ও আমাদের কারো কোন কথা শোনে না, শুনতেই চায় না। এভাবে আর কত দিন চলবে?
তুমি একবার ফিরে গেলে কম করে হলেও 6 মাস বা 1 বছরের আগে আসতে পারবে না। তা তো বটেই, কদিন পর মায়ার রেজাল্ট বের হবে। ভার্সিটিতে যাওয়া আশা করবে আবার। ওর মনের মধ্যে জেদ তৈরি হয়েছে এখন। রাগে জেদে না আবার ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। ওকে তোমার সাথে বিয়ে দিয়েছিলাম তোমার সাথে সংসার করার জন্যই। আগে যা হয়েছে, হয়েছে। এখন সবকিছু ঠিক করে মিটমাট করে নেওয়াই ভালো। তুমিই পারবে ওকে বোঝাতে। তুমি তোমার দিক থেকে তোমার মতো করে বোঝাও ওকে। তোমার বলা আর আমাদের বলার মধ্যে অনেক পার্থক্য আছে। তোমার সাথেও আমরা অন্যায় করেছিলাম, তাই তুমি তোমার দিকটা যেভাবে বোঝাতে পারবে আমরা কেউ সেভাবে বোঝাতে পারবো না। বুঝতে পেরেছো আমার কথা? যত দ্রুত সম্ভব মায়াকে তোমার আগের পরিস্থিতি বুঝিয়ে মানাও। সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। আলতাফ মাহমুদ হয়তো কিছু বলতে চাইলেন কিন্তু বললেন না। মাহির বাবার সাথে একমত। যে যার রুমে যাও। সবাই সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। সবাই চলে গেলেও আলভি দাঁড়িয়ে রইল আগের মতোই। কিছুক্ষণ পর ধীর পায়ে এগিয়ে যায় সিঁড়ির দিকে। নিজের রুমের দিকে না এগিয়ে মায়ার রুমের দিকে এগিয়ে যায়। দরজায় নক করে কয়েকবার। ভেতর থেকে মায়ার গলার স্বর ভেসে আসে। কে? কথা বলে না আলভি। আবার নক করে। কে? কথা বলতে মুখে ব্যথা পাওয়া যায় নাকি? পর আরো কয়েকবার নক করে। মায়া বিরক্ত হয়ে শোয়া থেকে উঠে দাঁড়ায়। নিশ্চয়ই মাহিদ এসেছে। মাহিদ মাঝে মধ্যে রাতে এসে ওর ডোরে নক করে, কথা বলে না। ঘুম চোখে ডোর খুলে দিতেই দেখে সামনে তালগাছের মতো লম্বা আলভি শটান দাঁড়িয়ে আছে। তাড়াহুড়ো করে ডোর লক করতে গেলেও লাভ হয় না। আলভি ডোর ঠেলে ভেতরে ঢুকে ডোর লক করে দেয় ভেতর থেকে। মায়া তাড়াহুড়ো করে দূরে সরে যায়। আলভি ঘুরে তাকায় মায়ার দিকে। এত রাতে আলভিকে নিজের রুমে দেখে জড়সড় হয়ে একপাশে দাঁড়ায় মায়া। আলভি এক কদম দু কদম করে এগিয়ে যায় মায়ার দিকে। মায়া আঙ্গুল তুলে ঝাঝালো গলায় বলে, আবার কেন এসেছেন? কাছে আসবেন না আপনি। আলভি দাঁড়িয়ে যায়। কিছু করব না, শুধু কিছু কথা বলবো। আপনার কোন কথা শুনতে চাই না আমি। কেন শুনতে চাও না? শুনতে চাই না মানে শুনতে চাই না। শুনতে না চাওয়ার তো কোনো কারণ নিশ্চয়ই আছে। কারণটা কি? আপনাকে সহ্য হয় না আমার। কেন হয় না, জানেন না আপনি? না বললে জানবো কিভাবে? তুমি তো বলনি কিছু আমাকে। জানতে হবে না, আপনি যান এখান থেকে। না জেনে যাব না আমি। আলভি মায়ার দিকে এগিয়ে যায় আবার। মায়া আঙ্গুল তুলে রাগী স্বরে আগাতে নিষেধ করে বারবার। কিন্তু শোনে না আলভি। মায়া আলভিকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে আলভি মায়াকে আটকায়। জোর করে দাঁড় করায় নিজের সামনে। আলভির হাত ঝাড়ি দিয়ে সরিয়ে দেয় মায়া। ছোবেন না আপনি আমাকে। আমি না ছুলে কে ছোবে তোমাকে? মায়া বলে না কিছু। আলভি পুনরায় বলে, তোমাকে ছোঁয়ার অধিকার আমার আছে, ছিল আর থাকবে। অধিকার খাটাতে এসেছেন? না। কেন এসেছেন? বোঝাতে। আমি বুঝতে চাই না কিছু। কিন্তু আমি তো বোঝাতে চাই। কেন চান? ভালোবাসি যে। এই ভালোবাসা আগে কোথায় ছিল? তখন কেন আসেননি? আগেও ছিল, তবে আমি বুঝতে পারিনি। তাই তখন আসিনি। ভুল বললেন, আগে ভালোবাসা ছিল না। যা ছিল তা শুধুই ঘৃণা। আলভি চুপ হয়ে থাকে কিছু সময়। মায়া আলভির চোখে চোখ রেখে বলে, কথা বলছেন না কেন এখন? তুমি তো শুনতেই চাইছো না। শুনছি, বলুন আপনি। বলে দ্রুত বিদায় হন আমার চোখের সামনে থেকে। আলভি মায়ার হাত ধরে টেনে বেডে এনে বসায়। নিজে বসে মায়ার সামনে হাঁটু মুড়ে। মায়ার দুই হাত মুঠো করে ধরে। মায়া সরিয়ে নেয় নিজের হাত। আলভি আবার মুঠো করে ধরে শক্ত করে। হাত ছাড়ুন আর এমন নাটক না করে সোজাসুজি বলুন কি বলবেন। আই এম সরি ফর এভরিথিং। সরি বলার জন্য এত রাতে এসেছেন? আমি জানি তুমি আমার উপর রেগে আছো। রেগে থাকার জন্য অনেক বড় কারণও আছে। আমি ভুল করেছিলাম তোমাকে সেদিন মেনে না নিয়ে ছেড়ে চলে গিয়ে। ভুল করেছিলেন? অন্যায় করেছি। অনেক বড় অন্যায় করেছি আমি তোমার সাথে। প্লিজ মাফ করে দাও আমাকে। আমি আর কোন কষ্ট দেব না তোমাকে। আমি নিজের সর্বস্ব দিয়ে ভালোবাসবো, ভালো রাখবো তোমায়। ভালোবাসা ভালো থাকার শখ মিটে গেছে অনেক আগেই। আর ভালো থাকতে চাই না, আর না কারো ভালোবাসা চাই। এখন শুধু চাই মুক্তি। আলভির হাতের মুঠো শক্ত হয়। আমি তো মুক্তি দিতে চাই না তোমাকে। সারা জীবন বন্দি করে রাখবো এই হৃদয় মাঝে। হঠাৎ এই ভোল বদল, মতো পাল্টানোর কারণ কি? এসেছিলেন তো তা লাখ দিয়ে মুক্ত হতে। হঠাৎ আমার মধ্যে কি দেখে সংসার করার ইচ্ছে জাগলো? আলভি কিছু বলার জন্য মুখ খোলার আগেই মায়া আবার বলে, আমি হয়তো কিছুটা বুঝতে পেরেছি। আমি তো আর আগের সেই মায়া নেই। দেখতেও আগের মতো নই। যে কারো নজর কাড়ার জন্য আল্লাহ তায়ালা আমাকে যথেষ্ট রূপ সৌন্দর্য দিয়েছেন, আলহামদুলিল্লাহ।
আমি যদি ভুল না হই আপনি আমার এই রূপ সৌন্দর্য দেখেই মুগ্ধ হয়েছেন, প্রেমে পড়েছেন। যখন দেখলেন মায়া তো সেই আগের মায়া নেই, আকাশ পাতাল ফারাক দুজনের মধ্যে। অনেক পরিবর্তন হয়ে গেছে তখন আপনার মনে হলো আমি মায়ার সাথেই সংসার করব। আমি যদি আগের মতোই থাকতাম তাহলে নিশ্চিত আপনি প্রথম দিনই তালাক দিয়ে দিতেন। কথাটা তিতা হলেও এটাই সত্যি আপনি সুন্দরের পূজারী। আপনি আমার প্রেমে পড়েননি, পড়েছেন সৌন্দর্যের প্রেমে। আলভি কিছু বলার আগেই মায়া আবার বলে, আপনি কি বলবেন বুঝে গেছি আমি। আমি আর কিছুই শুনতে চাই না। আমার এটাই শেষ কথা, আমি থাকতে চাই না আপনার সাথে। আমার কথা শেষ হয়নি মায়া। আমার পুরো কথা তো শোনো। শুনতে চাই না আমি। আপনি তালাক দেওয়ার জন্য না এসে এমনি ঘুরতে আসতেন নিজের বাবা মাকে দেখার জন্য, বা অন্য কোনো কারণে আসতেন। তখন আপনি আমার সৌন্দর্য দেখে প্রেমে পড়লেও আমি আপনাকে বিনা বাক্যে মেনে নিতাম। কিন্তু আপনি এসেছিলেন তালাক দেওয়ার জন্য। আমার রূপ সৌন্দর্য না থাকলে তো তালাক দিয়েই দিতেন। এখন কেন আমি আপনাকে মেনে নেব? এখন আমার রূপ সৌন্দর্য আছে তাই আপনার কাছে ভালো লাগছে। কয়েক বছর পর যখন রূপ সৌন্দর্য নষ্ট হয়ে যাবে তখন আর ভালো লাগবে না আমাকে। তখন আপনার চোখ আর মন অন্য দিকে দৌড় দেবে। তুমি ভুল বুঝছো আমাকে, এটা তোমার ভুল ধারণা। এমন কিছু কখনোই হবে না। একদম ঠিক ভেবেছি আমি, কোন ভুল ধারণা নেই। ফিউচারে এমনটাই হবে। আপনি এখন আসতে পারেন, অনেক রাত হয়ে গেছে, ঘুমাবো আমি। জোর করে বসা থেকে উঠে দাঁড়ায় মায়া। রাগ দেখিয়ে আলভির হাতের মুঠোয় থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। ডোরের দিকে আঙ্গুল তাক করে বলে, নিজের রুমে যান। এমন করছো কেন? আমার কথা তো শুনবে নাকি? নিজের মতো করে বলেই যাচ্ছ। অনেক শুনেছি আর শুনতে চাই না। আপনি আসুন এখন। আলভির কোন কথা শোনে না মায়া। রাগে ফেটে পড়ছে যেন। পুরো চোখ মুখ লাল হয়ে গেছে রাগে। ডোর খুলে আলভিকে জোর করে বের করে দেয়। আলভি নিজেও আর জোর করে বোঝানোর চেষ্টা করে না। মায়ার মাথা এখন গরম হয়ে আছে, যাই বলুক কিছুই বুঝতে চাইবে না। রাগে জেদে টুইটুম্বর হয়ে আছে এখন। মাথা ঠান্ডা হোক, কয়েক দিন পর বোঝাবে। কয়েক দিন পার হলে রাগ এমনিতেই কমে আসবে। মায়া ঠাস করে দরজা লক করে বেডে এসে বসে। নিজের হাতের দিকে তাকায়। হাত দুটো লাল টকটকে হয়ে গেছে। মনে হচ্ছে পাথরের নিচে চাপা দিয়েছিল হাত দুটো। এত শক্ত করে কেউ ধরে? দয়া মায়াহীন বদলোক একটা। আলভি নিজের রুমে চলে আসে। ঠাস করে শুয়ে পড়ে বেডে, তারপর হেসে ওঠে। কমা কমা বাপ ভাইয়ের সাথে মসজিদ থেকে জুমার নামাজ আদায় করে আসে আলভি। পরনে সাদা পাঞ্জাবি, মিষ্টি আতরের ঘ্রাণ। সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করে। উপর থেকে নিচে নেমে আসছে মায়া। আলভিকে আসতে দেখে সেখানেই এক পাশে দাঁড়িয়ে যায়। আলভি মায়ার কাছাকাছি এসে একটু সময় দাঁড়ায়, তারপর আবার এগিয়ে যায়। মায়া নিচে নামতে নামতে ঘাড় ঘুরিয়ে উপরের দিকে তাকায় একবার। ভেবেছিল আলভি হয়তো কিছু বলার জন্য দাঁড়িয়েছে, কিন্তু কিছু না বলেই চলে গেল। দুপুরের খাবার খেয়ে সবাই সোফায় বসে আছে। এমন সময় কলিং বেল বেজে ওঠে। মেড মায়া গিয়ে ডোর খুলে দেয়। ডোরের বাইরে আলভির নানির বাড়ির সবাই দাঁড়িয়ে আছে। মায়া সাইড হয়ে দাঁড়ায়, সবাই ভেতরে প্রবেশ করে। ঐশী রহমান বাপের বাড়ির সবাইকে দেখেই সোফা ছেড়ে উঠে সকলের কাছে এগিয়ে আসেন। খুশি হয়ে বলেন, অবশেষে তোমাদের সকলের আসার সময় হলো তাহলে? আমি তো ভেবেছি তোমরা কেউ আসবেই না। আমরা তো সেদিনই আসতে চেয়েছিলাম, কিন্তু তোর এই ভাতিজির জন্য আসা হয়নি। ও আসতে না পারলে কাউকে আসতে দেবে না। ওর পরীক্ষা শেষ হওয়ার অপেক্ষায় ছিলাম এই কদিন ধরে। এত দূরে তো চাইলেই আসা যাওয়া করা সম্ভব না। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তুই কেমন আছিস? বাড়ির সবাই কেমন আছেন আপনারা? সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে সোফা ছেড়ে সবাই উঠে এসেছে, কিন্তু মায়া ওঠেনি। আলভির নানির বাড়ির কয়েকজনকে মায়া এখন সহ্য করতে পারে না। এদের মধ্যে কয়েকজন সুযোগে ওকে অনেক কথা শুনিয়েছি ওকে। আলভি ওর নানাকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো নানা ভাই? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। এতগুলো বছর পর রাগ কমেছে? মুচকি হাসে আলভি। আলভির বড় মামার ছোট মেয়ে লীরা আলভিকে দেখে হা করে তাকিয়ে থাকে কিছু সময়। তারপর বীর বীর করে বলে, সো হ্যান্ডসাম বয়। বুঝতে পারি না ফুপ্পি কি দেখে ওই খ্যাত মায়ার সাথে এত হ্যান্ডসাম একটা ছেলের বিয়ে দিয়েছিল? আলভি নানির সাথে কথা বলে। মামা মামি, খালা খালু, মামাতো খালাতো ভাই বোন সকলের সাথে কথা বলে। কুশল বিনিময় শেষে সকলকে সোফায় বসতে দেওয়া হয়। মেড মায়া সকলকে লেবুর ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে এনে দেয়। আলভির বড় মামার ছোট মেয়েটা কিভাবে যেন তাকায় মায়ার দিকে। মায়া দেখেও পাত্তা দেয় না।
এসে গেছে সতারা চিহ্ন অতারা চিহ্ন তাতারা চিহ্ন নকুটনি চোগলখোর তিনজন। এদেরকে দেখলেই রাগে মায়ার মস্তিষ্ক টগবগ করে ফুটতে শুরু করে। আলভির নানা মামা মামি মায়াকে ভালো মন্দ জিজ্ঞেস করেন। উত্তর দিয়ে মায়া নিজেও জিজ্ঞেস করে। আলভির মামাতো বোন লীরা মায়ার পাশে বসে আস্তে আস্তে বলে, তোমার তো দেখি খুব দেমাগ বেড়ে গেছে মায়া, আমাদের সাথে একটা কথাও বললে না। মায়া মুচকি হেসে বলে, দেমাগ তো আমার আগে থেকেই বেশি আপু, তুমি হয়তো বুঝতে পারোনি আগে। লীরা মুখ ঘুরিয়ে আলভির দিকে তাকায়। আলভি হেসে হেসে নানা মামার সাথে কথা বলছে। ঐশী রহমান সকলের দিকে তাকিয়ে বলেন, তোমরা সবাই আজকে আসবে কল করে জানিয়ে দেবে না আগে, তাহলে তো রান্না করে রাখতে পারতাম। সারপ্রাইজ দিলাম ফুপি, আগে বলে আসলে হঠাৎ দেখে এভাবে এত খুশি হতে নাকি। বড় ভাতিজির কথা শুনে হাসেন ঐশী রহমান। ঐশী রহমান এর মা শামসুন্নাহার বেগম আলভির দিকে তাকিয়ে বলেন, ওদের সবাইকে চিনতে পেরেছ নানা ভাই? আলভি কাজিনদের দিকে তাকায়। তিনজন ছাড়া বাকি কাউকেই চিনতে পারছে না। এটা সাজ্জাদ ভাইয়া, ওটা পলি আপু, আর এটা নাইমুর। বাকি কাউকে চিনতে পারছি না এখন। লাস্ট যখন দেখেছিলাম সবাই তখন ছোট ছোট ছিল, এখন তো সবাই বড় হয়ে গেছে। শামসুন্নাহার বেগম সকলের নাম বলে বলে চিনিয়ে দেন। আলভি লীরার দিকে তাকিয়ে বলে, এটা লীরা, ছোটবেলায় যেমন মেকআপ টেকআপ করে সেজে গুজে থাকতো এখনো সেভাবেই থাকে নাকি? দেখে তো তাই মনে হচ্ছে, আগের চেয়েও মডার্ন হয়ে গেছে। আলভির কথা শুনে লাজুক হাসে লীরা। মায়া একবার চোখ কোনা করে আলভির দিকে তাকায়। কিভাবে দাঁত বের করে হাসছে, নির্লজ্জ লোক। আলভি নিজেও মায়ার দিকে তাকায়। সাথে সাথেই মায়া চোখ নামিয়ে নেয়। আলভি খেয়াল করে ওর খালাতো ভাই নাইমুর একটু পরপর মায়ার দিকে তাকাচ্ছে। হঠাৎই আলভির শরীর জ্বলে ওঠে। তোমরা সবাই ফ্রেশ হয়ে এসে নাস্তা করে নাও। সকলেই নিশ্চয়ই ক্লান্ত হয়ে আছো, অনেক রাস্তা জার্নি করে আসলে তো। ঐশী রহমান সবাইকে গেস্ট রুমের দিকে এগিয়ে নিয়ে যায় ফ্রেশ হওয়ার জন্য। সবাই চলে যাওয়ার পর মায়া নিজেও সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। দ্রুত এগিয়ে যায় নিজের রুমের দিকে। মায়ার পেছনে পেছনে আলভি নিজেও এগিয়ে যায়। ড্রয়িং রুম পুরো শান্ত হয়ে যায়। আলভি মায়ার রুমে আসে। আলভিকে আবারও নিজের রুমে দেখে আঙ্গুল তুলে বলে, আপনি আবার এসেছেন? না, আমি তো আসিনি। বের হন, তুমি ওদের কারো সামনে যাবে না। কাদের সামনে? আমার মামাতো খালাতো ভাইগুলোর সামনে। কেন? যাবে না মানে যাবে না? 100 বার যাব, প্রয়োজনে ওদের কোলে উঠে বসে থাকবো, তাতে আপনার কি? কোলে ওঠার ইচ্ছে করলে আমার কোলে উঠে বসে থাকো, কিন্তু মনের ভুলেও ওদের সামনে যাবে না। আপনার কথা মতো নাকি? অবশ্যই, জীবনেও না। আমি এখনই ওদের সামনে যাব। বলেই ডোরের দিকে পা বাড়ায়। পথ আগলে দাঁড়ায় আলভি। আমার কথার নড়চড় হলে আমি কি করব তুমি কল্পনাও করতে পারবে না বউ। কি করবেন আপনি? কিছুই করতে পারবেন না। খপ করে চেপে ধরে আবার ওষ্ঠ ডুবায় মায়ার ওষ্ঠদয়ে। বিস্ময় বিমূঢ় মায়া, আকস্মিক ঘটনায় নড়াচড়া করতেও ভুলে গেছে যেন। আলভি আবার এমন কিছু করতে পারে খেয়াল ছিল না। বেশ কিছুক্ষণ পর ওষ্ঠ ছেড়ে মায়ার মুখ আগলে ধরে হাসি মুখে বলে, বারবার নিষেধ করার পরেও আপনি ডাকার জন্য প্রথম চুমুটা। আর এবার যেটা দেব সেটা আমার কথা না শোনার জন্য ছোট্ট একটা ডেমো। বলে পুনরায় চেপে ধরে মায়ার ওষ্ঠদয়। মায়া ঠেলা ঠেলি করেও আলভিকে সরাতে পারে না। চেপে যে ধরেছে আর ছাড়ার নাম নেই। দীর্ঘ চুম্বনের পর ছেড়ে দেয় মায়াকে। আমার কথা শুনবে না বলায় মাত্র এইটুকু, যদি সত্যি সত্যিই না শোনো তাহলে অঘটন ঘটে গেলে আমার দোষ নেই। মায়ার রাগী চোখ মুখ দেখে গালে কপালে আরো কয়েকটা চুমু খায়। তারপর ডোরের দিকে এগিয়ে যেতে যেতে বলে, হেব্বি স্বাদ, নেশা ধরে গেল। বদ লোক, অসভ্য, শয়তান। আমার মতো ভদ্র, সভ্য, ইনোসেন্ট ছেলে তুমি ইহ জগতে দ্বিতীয় জন খুঁজে পাবে না। চলে যায় আলভি। মায়ার আগে গোজগোজ করতে করতে হাত দিয়ে গাল আর ঠোঁট জোড়া মুছতে শুরু করে। খবিশ লোক একটা, নিজে দাঁত বের করে মেয়ে দেখে হাসবে, কথা বলবে, প্রশংসা করবে, তাতে কিছু না। ও একটু সামনে গেলেই দোষ। আলভি মায়ার রুম থেকে বেরিয়ে নিজের রুমে আসে। অস্থিরতায় ঘামছে পুরো শরীর। রুমে এসেই টাওয়েল নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। শাওয়ার না নেয়া পর্যন্ত আর ভালো লাগবে না। গেস্টরা ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। তাদের সকলের জন্য হালকা নাস্তা পানির ব্যবস্থা করা হয়েছে অল্প সময়ের মধ্যেই। সবাইকে খেতে দেওয়া হয়। খাওয়া শেষ করে সবাই আবার সোফায় বসে। বাড়ির সবাই ড্রয়িং রুমে উপস্থিত থাকলেও মায়া আর আলভি নেই। লীরা বসা থেকে উঠে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। দাঁড়ায় আলভির রুমের সামনে এসে। ডোর ঠেলা দিয়ে বুঝতে পারে ভেতর থেকে লক করা।
মায়া আর আলভি রুমের ভেতরে একসাথে রয়েছে। লীরা যতটুকু শুনেছে আলভি এখনো মায়াকে সহ্য করতে পারে না। ডিভোর্স দেওয়ার জন্যই দেশে এসেছে। তাহলে দুজন একসাথে বন্ধ রুমের ভেতর কি করছে? মায়ের কাছ থেকে শুনেছিল আলভি দেশে এসেছে মায়াকে ডিভোর্স দেওয়ার জন্য। কিন্তু ডিভোর্স হয়েছে নাকি হবে না সেটা আর পরে জানতে পারেনি। কয়েকবার জিজ্ঞেস করলেও ওর মা বলতে পারেনি, কারণ ওর মা নিজেও জানে না পরে কি হয়েছে বা ঘটেছে। কারো পায়ের শব্দ পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকায়। মায়া করিডোর দিয়ে হেঁটে এগিয়ে আসছে সিঁড়ির দিকে। মায়া লীরাকে আলভির রুমের সামনে দেখেও পাত্তা না দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। লীরা বুঝতে পারে আলভি রুমের ভেতরে একাই আছে। ডোর নক করে কয়েকবার। ভেতর থেকে কোন সারা শব্দ আসে না। আবার নক করার জন্য হাত উঁচু করতেই ডোর খুলে দেয় আলভি। সামনে লীরাকে দেখে কপাল ভ্রু কুঁচকে যায়। এই মেয়ে এখানে কেন? একা একা রুমের ভেতর কি করছো? বউ তো কথা শুনছে না, তাই একা একাই শুয়ে আছি। মানে, কিছু না, কিসের জন্য এসেছো সেটা বলো। তোমার সাথে গল্প করতে এলাম। নিচে গিয়ে সকলের সাথে গল্প করো, আমি এখন বের হব। কোথায় যাবে? ঘুরতে। আমিও যাব তাহলে। ঢাকা শহর তো সেভাবে কখনো ঘুরে দেখা হয়নি আমার। আমার ফিরতে অনেক লেট হয়ে যাবে। অন্য কোন দিন সকলকে নিয়ে ঘুরতে যাব। এখন তুমি নিচে যাও, বলে লীরার মুখের উপর ডোর বন্ধ করে দেয়। লীরা হা করে বন্ধ ডোরের দিকে তাকিয়ে রইল। এভাবে অপমান করল। ঘন্টা খানিক পর রেডি হয়ে রুম থেকে বেরিয়ে আসে আলভি। ড্রয়িং রুমে আসতেই সকলের সাথে দেখা হয়। কিন্তু মায়াকে দেখতে পেল না। মনে মনে একটু খুশি হয়। যাকোর কথা শুনেছে তাহলে। কিন্তু নাইমুর কোথায়? ওই বদ ছেলেও তো নেই এখানে। ধক করে ওঠে আলভির বুকের ভেতর। আহারে, ওর বউ কোথায় গেল? মাহিদ নিজের রুম থেকে বেরিয়ে আসে। সাজ্জাদ বলে, এভাবে তৈরি হয়ে কোথায় যাচ্ছ তোমরা দুজন? বাইরে যাব একটু। আমিও যাব তাহলে। সাজ্জাদের ছোট ভাই সাদাত বলে, আমিও যাব তোমাদের সাথে। এই সুযোগে আলভি বলে, তাহলে নাইমুর কেউ নিয়ে যাই। নাইমুর কোথায়? নাইমুর সিঁড়ি বেয়ে নামতে নামতে বলে, এই যে আমি। কোথায় যাওয়ার কথা হচ্ছে? সাজ্জাদ বলে, কোথায় ছিলি এতক্ষণ? অফিসে। আলভি বলে, অফিস কোথায় পেলি বাড়িতে? সাদাত বলে, এই অফিস সেই অফিস না ব্রো। এই অফিসে গিয়ে সবাই নিজেকে হালকা করে। সাদাতের কথা আলভির বুঝতে একটু সময় লাগে। আচ্ছা চলো সবাই। সোফায় বসে থাকা আলভির মামা বলে, যেখানেই যাও বেশি রাত করো না কেউ, দ্রুত ফিরে এসো। আচ্ছা। বাড়ি থেকে বেরিয়ে যায় 5 জন। শামসুন্নাহার বেগম মায়ার রুমে আসেন। মায়া তখন মান্তাসাকে নিয়ে খেলছিল নিজের রুমে। ওর বেশি মানুষজন ভালো লাগে না এখন। তাই নিজের রুমে এসে বসে আছে। কি করছো মায়া? এই তো বসে আছি নানু, বসুন। উপরে উপরে হেসে কথা বললেও ভেতরে ভেতরে রাগ হয় মায়ার। এই বুড়িকে ওর দুচোখে সহ্য হয় না। শামসুন্নাহার বেগম বেডের উপর বসেন মায়ার পাশে। মান্তাসার সাথে একটু কথা বলে মায়ার দিকে তাকান। একা একা রুমে বসে আছো কেন? মান্তাসা নিচে থাকতে চাইছিল না, তাই ওকে নিয়ে এখানে বসে আছি। তা কি ভাবলে? কি ভাববো? তোমার আর আলভির সম্পর্ক নিয়ে। কি, ওর সাথেই সংসার করবে নাকি অন্য ছেলেকে বিয়ে করবে? শুনলাম আলভি নাকি তোমাকে ডিভোর্স দিতে রাজি হচ্ছে না। কেন, নানু নাতিকে আবার বিয়ে করানোর জন্য মেয়ে দেখে রেখেছেন নাকি? শামসুন্নাহার বেগমের মুখটা ছোট হয়ে যায়। মেয়েটা চেটাং চেটাং কথা শিখে গেছে এখন। মায়া আর কিছু না বলে মান্তাসার দিকে তাকিয়ে রইল। এই বুড়ি কম কথা শোনায়নি ওকে এত দিন ধরে। যখনই এই বাড়িতে এসেছে নানান ছলে বলে কৌশলে কথা শুনিয়েছে। শামসুন্নাহার বেগম আরও কিছু হয়তো বলতেন, কিন্তু মায়ার শক্ত চোখ মুখ দেখে আর কিছু বললেন না। আলগোছে বসা থেকে উঠে রুম থেকে বেরিয়ে যান। মায়া ডোরের দিকে তাকিয়ে থাকে। এখনো কি আগের সেই বোকা ভীতু মায়া, নাকি যে চুপচাপ সব শুনবে কিন্তু কিছু বলবে না? যদি তাই ভেবে থাকে তাহলে ভুল ধারণা। এই মায়া আর চুপ থাকবে না, নিজের উপর করা অন্যায় আর মেনে নেবে না। একটা কথা শোনাতে আসলে 10টা শুনতে হবে। ফুপ্পি, বলো বেইবি, ছোট আব্বু যাব। কেন, আমার কাছে থাকলে কি হবে? চলো। না, প্লিজ ফুপ্পি, তুমি একা যাও, আমি যেতে পারবো না। কেন? কারণ তোমার ছোট আব্বু খুবই বাজে একজন মানুষ। না, ছোট আব্বু ভালো মানুষ। আমালে অনেক আদল কলে। দুদিন ধরে আসেনি, তার মধ্যেই ছোট আব্বু অনেক ভালো মানুষ হয়ে গেল। উপর নিচ মাথা নাড়ায় মান্তাসা। চলো না, মায়া বীর বীর করে বলে। ওই অসভ্য অভদ্র বদ লোকের সামনে যাব না আমি। এরপর আমার ধারে কাছে আসার চেষ্টাও করলে বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দেব। একা একা কি বলছো তুমি? কিছু না, তুমি খেলো। না, ছোট আব্বুর কাছে যাব।
মহা মুশকিল তো, ছোট আব্বুর মধ্যে কি আছে যে তার কাছেই যেতে হবে? আসো দেখাচ্ছি। কি, ছোট আব্বু? ওই অসভ্য লোককে দেখতে চাই না আমি। মান্তাসা শোনে না মায়ার কোন কথা। ওর এখন আলভির কাছে যেতে ইচ্ছে করছে। সেই সকালে একটু কোলে নিয়েছিল, তারপর আর কোলে নেয়নি। এখন আলভির কাছে যাওয়ার জন্য মন ছুটে গেছে। মায়ার হাত টেনে ধরে করিডোরে এসে দাঁড়ায়। মায়া আর এক পাও আগায় না। মায়াকে টেনে নিয়ে যেতে না পেরে ওকে ছেড়েই দৌড়ে এগিয়ে যায় আলভির রুমের দিকে। ডোর ধাক্কা দিতেই খুলে যায়। রুমের লাইট অফ করে, জানালা দিয়ে আলো আসছে ভেতরে। রুমে কেউ নেই। আবার দৌড়ে মায়ার কাছে ফিরে আসে। ছোট আব্বু নেই তো। রুমে নেই? না, তাহলে বোধহয় নিচে সকলের সাথে রয়েছে। চলো। মায়া মান্তাসার হাত ধরে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। সোফায় আলভি কেন, মাহির ছাড়া আর কোন যুবক ছেলেই নেই। বড়রা সবাই গল্পে মশগুল হয়ে গেছে। তোমার ছোট আব্বু বাইরে গেছে মনে হচ্ছে। তুমি তোমার আব্বুর কাছে যাও এখন। মান্তাসা গুটি গুটি পায়ে মাহিরের কাছে এগিয়ে যায়। মায়া রুমে ফিরে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই লীরা পেছনে থেকে ডেকে ওঠে। ইচ্ছে না থাকা সত্ত্বেও দাঁড়ায় মায়া। লীরা মায়ার কাছে এগিয়ে আসে। চলো উপরে গিয়ে কথা বলি। মায়ার রুমে আসে দুজন। ওদের দুজনের পেছনে পেছনে আবার নাইমুরের ছোট বোন নাদিরা আসে। কেমন কাটছে তোমার দিনকাল? আলহামদুলিল্লাহ, খুব ভালো কাটছে আপু। তোমার কেমন কাটছে? ভালো। তা কি ভাবলে? কোন বিষয়ে? তোমাদের দুজনের। আমি আর কে? বুঝেও না বোঝার ভান করছো নাকি? বুঝেও না বোঝার ভান করব কেন? ক্লিয়ার করে বলো, না বললে বুঝবো কিভাবে? তোমার আর আলভির ডিভোর্স কবে হচ্ছে? নতুন ভাবি খুঁজে রেখেছো নাকি আপু? মানে মানে হলো এটাই যে আমাদের দুজনের তালাক হয়ে গেলে তোমাদের ভাইয়াকে তো আবার বিয়ে করাবে নিশ্চয়ই। বিয়ে করানোর জন্য তো মেয়ে লাগবে। মেয়ে খুঁজে রেখেছো নাকি সেটাই জানতে চাইলাম। আমি যেই প্রশ্ন করেছি সেটার উত্তর দাও, তা না নিজেই উল্টো প্রশ্ন করছো। এই জন্মে তালাক না হলে কি খুব বেশি অন্যায় বা গুনাহ হয়ে যাবে? কি বলতে চাইছো? আমি কিছু বলতে চাইছি না। আমি তো মুক্তি চাইছি, কিন্তু তোমার ভাইয়া তো কিছুতেই রাজি হচ্ছে না। এখন সুন্দরীবতী, মেকাপতি, স্টাইলিশবতী, গোছালোবতী, শয়তানিবতী, ন্যাকাবতী, ছ্যাকাবতী, ছ্যাচরাবতী, কুটনিবতী মেয়ে খুঁজে বের করে তোমার ভাইয়াকে দেখাও। তাকে পছন্দ করে যদি আমাকে একটু মুক্তি দেয় আমি তাহলে একটু খুশি হব। পাগলের মতো কি সব বলছো? এরকম গুণওয়ালা মেয়ে খুঁজে পেলে নিয়ে আসবে, আমি নিজ দায়িত্বে তোমার ভাইয়াকে বিয়ে করিয়ে দেব তার সাথে। এই গুণগুলো না থাকলে কিন্তু বিয়ে ক্যান্সেল। সত্যি সত্যিই পাগল হয়েছ নাকি তুমি? পাগল হতে যাব কেন? আজব। এই সব গুণ তো আমার মধ্যে নেই, ছিল না কখনো। তোমার ভাইয়ের বোধহয় এই সব গুণওয়ালা মেয়েই পছন্দ। এসব গুণওয়ালা মেয়ে দেখলেই তো দাঁত বের করে হাসে। মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছ তুমি, দ্রুত চিকিৎসা করাও নিজের। নাদিরা আয়। দুজন চলে যেতেই মায়া চিত হয়ে শুয়ে গা ঝাঁকিয়ে হেসে ওঠে। কমা কমা সন্ধ্যার পর পর বাড়িতে ফিরে আসে 5 জন। বাকি 4 জন স্বাভাবিক থাকলেও স্বাভাবিক নেই আলভি। আলভির হাতে পায়ে কপালে ব্যান্ডেজ বাঁধা। সাদা শার্টের জায়গায় জায়গায় লাল ছোপ ছোপ দাগ হয়ে আছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে আসছে। সোফায় বসে থাকা সকলেই লাফিয়ে উঠে দাঁড়ায়। দ্রুত এগিয়ে আসে আলভির কাছে। ঐশী রহমান ছেলেকে ধরে উতলা হয়ে বলে, তোমার কি হয়েছে আলভি? এমন অবস্থা কিভাবে হলো? কোথায় গিয়েছিলে? শান্ত হও আম্মু, সেরকম কিছু হয়নি। বাইক নিয়ে পড়ে গিয়েছিলাম, হাত পা ছিলে গেছে একটু একটু। কিভাবে পড়লে? চালাতে গিয়ে। সাদাত বলে, ভাইয়া বাইক চালাতে পারে না। 2 দিন শিখেছে। আজকে ভালোই চালাচ্ছিল। গিয়ার বাড়িয়ে টান দিতেই বাইক নিয়ে রাস্তায় চিৎপটাং হয়ে গিয়েছিল। আর এখন এই অবস্থা। আলভি বাইক চালাতে পারে না? কয়েকজনের অবাক গলার স্বর। আলভি বলে, বাইক চালাতে না পারাটা কি অনেক বড় পাপ? না মানে এত বড় হয়েও বাইক চালাতে পারো না তাই আর কি। আগে কোন দিন চালাইনি তাহলে শিখব কিভাবে? জার্মানিতে বাইক নেই? নাইমুরের ছোট ভাই বলে কথাগুলো। জার্মানিতে বাইক আছে কিন্তু আমার তার সময় নেই। তাই চালানো শিখতে পারিনি। আলভির কথা শুনে ছোট বড় সকলের অবস্থা দেখার মতো। এমন ভাবে আলভির দিকে তাকিয়ে আছে যেন অবিশ্বাস্য কিছু দেখে ফেলেছে বা শুনে ফেলেছে। আশ্চর্য, এই ছোট্ট একটা কথার জন্য এভাবে তাকিয়ে থাকার কি হয়েছে? মায়া নিজের রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসতেই দেখে হাত পা মাথায় ব্যান্ডেজ বাঁধা আলভিকে। আলভিকে এমন অবস্থায় দেখেই পা দুটো থেমে যায় মায়ার। সবাই কথা বলছে আর আলভি চুপচাপ শুনছে। আলভির মনে হতে থাকে মায়া ওর আশেপাশে আছে। ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখে সত্যি সত্যিই মায়া দাঁড়িয়ে আছে একটু দূরে, তাকিয়ে আছে ওর দিকেই।
আলভিকে তাকাতে দেখে দৃষ্টি সরিয়ে নেয় মায়া। ঘুরে দাদির রুমের দিকে এগিয়ে যায়। আলভি বিড় করে বলে, হায়রে বউ রে, কাছে এসে একটু জিজ্ঞেস করলো না, কি হয়েছে? উল্টো মুখ বাঁকিয়ে চলে গেল, পাষাণ বউ। আমি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসছি, বলেই বসা থেকে উঠে দাঁড়ায়। খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে যায় সিঁড়ির দিকে। মায়া দাদির রুমে এসে দেখে দাদি এখনো জায়নামাজের উপর বসে তাসবিহ পাঠ করছেন। মায়াকে দেখে কাছে ডাকেন। ড্রয়িং রুমে কি হয়েছে? সকলে জোরে জোরে কথা বলল কেন? তোমার পেয়ারের নাতির কি যেন হয়েছে? মাহিরের, ওর আবার কি হলো? নামাজ পড়তে আসার আগে না ওকে সোফায় দেখে আসলাম। আরে ভাইয়ার না তো, তোমার বিদেশি ধলা ইন্দুর নাতির কি যেন হয়েছে। হাত পায়ে ব্যান্ডেজ বাঁধা দেখলাম। আতকে ওঠেন নাহার বেগম। কি হয়েছে আলভির? মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে। নাহার বেগম দ্রুত বসা থেকে উঠে দাঁড়ান। ডোরের দিকে এগিয়ে যেতে যেতে বলেন, পাষাণ মেয়ে, তোর জামাই রে যায় আর তুই এখানে এসে দাঁত বের করে কথা বলছিস? আশ্চর্য তো, কথা বললে তো দাঁত বের হবেই। তোমার মতো দাঁত ছাড়া নাকি আমি? বেশি কথা না বলে তাড়াতাড়ি আয়। তুমি যাও, আমি যাব না। নাহার বেগম ফিরে ভেতরে আসেন আবার। মায়ার হাত ধরে টেনে রুম থেকে বেরিয়ে আসেন। রুমের বাইরে এসে শক্ত হয়ে দাঁড়ায় মায়া। অদ্ভুত তো, এভাবে আমার হাত ধরে টানছো কেন? বাড়িতে এতগুলো মেহমান এসেছে, তারা কি বলবে ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়েছে আর তুই বউ হয়ে ওর সেবা যত্ন তো দূরে থাক, কাছেও যাচ্ছিস না। মেহমানরা খুশিই হবে। এখন ছাড়ো আমার হাত। তোমার ওই নাতির সামনে যাব না আমি। জামাইকে এভাবে বলতে হয় না। ওহ, নাতির জন্য দরদ উথলে পড়ছে বুঝি? তুই বেশি কথা বলিস। যাব না আমি। নাহার বেগম শোনেন না মায়ার কোন কথা। হাত ধরে জোর করেই ড্রয়িং রুমে নিয়ে আসেন। আলভি কোথায়? নাহার বেগমের কথা শুনে সবাই ওনার দিকে তাকায়। মাহির বলে, রুমে গেছে। নাহার বেগম আর কোন কথা না বলে সিঁড়ির দিকে এগিয়ে যান মায়ার হাত ধরে রেখেই। সোফায় সবাই বসে আছে তাই মায়া কিছু বলছে না। দাদিকে ধরে নিয়ে উপরে উঠে আসে। এখন ছাড়ো আমাকে। কোন ছাড়াছাড়ি নেই, তুই আয় আমার সাথে। বুড়ো হয়ে গেছো, শরীরে এখনো এত শক্তি কেন? তোর বয়সে আমি 2 সন্তানের মা হয়ে গিয়েছিলাম। আশ্চর্য, আমি বলছি একটা, তুমি বলছো আরেকটা। বেশি কথা না বলে আয় আমার সাথে। মায়াকে টেনে নিয়ে আলভির রুমের সামনে এসে দাঁড়ায়। কিছুতেই ভেতরে প্রবেশ করবে না। আলভি, দাদির গলার স্বর শুনে ড্রেসিং টেবিলের সামনে থেকে ডোরের দিকে উকি দেয়। ভেতরে আসো, তুমি একটু আসো। আলভি ড্রেসিং টেবিলের সামনে থেকে সরে আসে। দাদি নাতনিকে এক প্রকার কুস্তি করতে দেখে কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে থাকে। মায়া আলভির দিকে তাকাচ্ছেই না। দাদির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়ার চেষ্টা করছে সমানে। বলো দাদু, ওকে একটু ভেতরে নিতে সাহায্য করো। পারবে কি? আলভি 2 কদম এগিয়ে আসে। মায়ার বাম হাতটা নিজের বাম হাত দিয়ে ধরে এক টানে ভেতরে নিয়ে আসে। উপরের সিটকিনিটা লাগিয়ে দাও। দাদির কথা মতন তাই করে আলভি। মায়া এক পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাগে লাল হয়ে গেছে। বুড়ো মানুষ বেশি জোরে টানাটানি বা ধাক্কা দিলে পড়ে গিয়ে ব্যথা পাবে তাই মায়া করে, সেরকম কিছু করেনি মায়া। আর এই বুড়ি ওকে ধরে বেঁধে বাঘের খাঁচা এনে বন্দি করল, তাও যে সে বাঘ না, 1 নাম্বারের অসভ্য অভদ্র লুচ্চু বাঘ। সুযোগ পেলেই চেপে ধরে। নাহার বেগম মায়াকে টেনে এনে দাঁড়ান আলভির সামনে। মায়া মাথা নিচু করেই দাঁড়িয়ে থাকে। একটা বারও উপরের দিকে তাকায় না। নাহার বেগম ভালোভাবে তাকান নাতির দিকে। এরকম হয়েছে কিভাবে তোমার? কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে? বাইক চালাতে গিয়ে বাইক নিয়ে পড়ে গিয়েছিলাম। আর কোথায় কোথায় ব্যথা পেয়েছ? বেশি ব্যথা পাইনি, আর কয়েক দিনেই ঠিক হয়ে যাবে। তুমি দেখাও, আমি দেখব। গায়ের টি শার্ট তুলে ডান পাশের পিঠ দেখায়। এরকম হয়ে গেছে আর বলছো বেশি কিছু হয়নি? দাদির কথা শুনে মায়া চোখ তুলে তাকায়। আলভির ফর্সা পিঠ ডান পাশটা পুরোপুরি জখম হয়ে গেছে। এমন অবস্থা দেখেই মায়ার শরীর কাঁটা দিয়ে ওঠে। আলভি ঘুরে দাঁড়াতেই চোখাচোখি হয় দুজনের। মায়ার চোখে মুখে স্পষ্ট ব্যথা যন্ত্রণার ছাপ দেখতে পায় আলভি। এই ব্যথা যন্ত্রণার ছাপ পড়ার কারণ, মায়া আঘাত পেয়েছে এমন নয়। আলভি আঘাত পেয়েছে সেটা দেখেই ওর চোখে মুখে এই ব্যথা যন্ত্রণার ছাপ ফুটে উঠেছে। মায়া নিজের দৃষ্টি সরিয়ে নেয়। আলভি বুঝতে পারে মায়া ওর কাছ থেকে নিজের দৃষ্টি লুকিয়ে নিল। আলভি খুঁড়িয়ে খুঁড়িয়ে বেডে বসে পা ঝুলিয়ে। দাদি আর মায়াকেও বসতে বলে। দাদি মায়াকে টেনে নিয়ে বসেন আলভির পাশে। ডক্টর কি বলেছেন? কয়েক দিনে ঘা শুকিয়ে যাবে। দেখে শুনে বাইক চালাবে না? যদি বড় ধরনের কিছু হয়ে যেত? আলভি সামনের দিকে দৃষ্টি রেখে বলে, কি আর হতো, সবাইকে মুক্তি দিয়ে চলে যেতাম।
আমার জন্য আর কাউকে কষ্ট পেতে হতো না। আলভি, রেগে যাচ্ছ কেন? ভুল কিছু বলেছি আমি? তুমিই হিসেব করে দেখো, আমার জন্য এই বাড়ির প্রত্যেক জনকে ঠিক কতটা কষ্ট পেতে হয়েছে। সবাইকে আমি অনেক কষ্ট দিয়েছি এতগুলো বছর ধরে। পুরনো কথা বাদ দাও। কিভাবে বাদ দেব? পুরনো স্মৃতি কি ভুলতে পারবে? পুরনো কথা মনে করে কেন কষ্ট পাবে? বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে ভাবো। ভবিষ্যতে যেন কাউকে কষ্ট পেতে না হয় সেদিকে খেয়াল রাখবে। অতীতের কষ্টই তো মুছে দিতে পারছি না, বর্তমান ভবিষ্যৎ নিয়ে কখন ভাবব? আগের ক্ষতটা তো সারাতে হবে আগে। আলভির কথা শুনে মায়ার মুখের দিকে তাকান নাহার বেগম। মায়া এখনো চোখ মুখ শক্ত করে নিচের দিকে তাকিয়ে আছে। আলভির কথা ওর কর্ণকুহরে পৌঁছেছে কিনা কে জানে। আলভি পুনরায় বলে, তোমার কি মনে হয় দাদু, তোমাদের সকলকে ছেড়ে জার্মানিতে আমি খুব সুখে আনন্দে নেচে গেয়ে দিন পার করেছি? এরকম কেন মনে হবে? আমাদের পরিবারের সবাই এখানে আছে, শুধু তুমি ছিলে না, তাতেই সকলের এত কষ্ট হয়েছে। সব সময় শূন্যতা ঘিরে রেখেছে সবাইকে। সেখানে তুমি পরিবারের সবাইকে ছেড়ে একা একা ছিলে এতগুলো বছর, আমাদের থেকে তোমার অনেক বেশিই কষ্ট হয়েছে। ভুল বললে দাদু, যাদের হৃদয় থাকে তাদের কষ্ট হয়, আমার তো হৃদয় নেই তাই আমার কষ্টও হয়নি। আলভি একটু থেমে আবার বলে, সদ্য 18 বছর বয়স, অপরিচিত একটা দেশ, অপরিচিত জায়গা, অপরিচিত মানুষ। পরিচিত বলতে শুধু আমার আমিটাই। পরিবারের সাথে যোগাযোগ বন্ধ, কথা বলার মতো কেউ নেই। যদিও এর জন্য একমাত্র আমি নিজেই দায়ী। দিন যায়, মাস যায়, বছর পেরিয়ে নতুন বছর আসে। কিন্তু আমার জীবনে হাসি আনন্দ আসে না। এভাবেই পড়াশোনা করতে করতে 7টা বছর পেরিয়ে যায়। রাগ জেদ তখনও আমার শরীরের প্রত্যেকটা শিরায় উপশিরায়। রাগী, গম্ভীর, বদ মেজাজি, খিটখিটে মেজাজ। কারো সাথে কথা বলতেই ইচ্ছে করতো না। মানে কেমন যেন হয়ে গিয়েছিলাম। সিদ্ধান্ত নিয়েই নিলাম দেশে ফিরবই না। জব করার সিদ্ধান্ত নিয়েও আবার মতো পাল্টে বিজনেস করার সিদ্ধান্ত নেই। আব্বুর কাছ থেকে টাকা নিয়ে শেয়ারে বিজনেস শুরু করলাম। ব্যস্ত হলাম নতুন ভাবে। সারা দিন কাজকর্ম ব্যস্ততা শেষে যখন ওই বাড়িটাই ফিরতাম দম বন্ধ হয়ে আসতো। ডাইনিং টেবিলে খাবার খেতে বসে প্রত্যেক লোকমা ভাতের সাথে এক ঢোক পানি গিলতে হয়েছে। পানি ছাড়া ভাত গলা থেকে নেমে পেটে যেতেই চাইতো না। এতটুকু বলেই একটু থামে। তাকায় দাদির মুখের দিকে। দাদির চোখ দুটো পানিতে টুইটুম্বর হয়ে আছে। আলভি মুচকি হেসে নিজের হাত দিয়ে দাদির চোখের পানি মুছিয়ে দেয়। এক হাতে জড়িয়ে ধরে দাদিকে। দাদিকে জড়িয়ে ধরার সময় মায়ার বাহুতে ছোঁয়া লাগে। মায়া একটু সরে যায়। আরও কিছু বলতে চাইলেও দাদির চোখে পানি দেখে আর বলে না আলভি। কি হয়েছে? চোখে পানি কেন? সবাইকে ছেড়ে থাকতে অনেক কষ্ট হয়েছে তাই না? আমার কষ্ট হয় না। ছলছল চোখে নাতির মুখের দিকে তাকিয়ে থাকেন নাহার বেগম। আলভি দাদিকে ছেড়ে উঠে দাঁড়ায়। তোমরা 2 মিনিট বসো, আমি আসছি। টাওয়েল হাতে ওয়াশরুমে প্রবেশ করে আলভি। ড্রেস চেঞ্জ করলেও হাতমুখ ধোয়া হয়নি। টাওয়েল ভিজিয়ে হাতমুখ মুছে নেয়। ব্যান্ডেজে এখন পানি লাগাতে নিষেধ করেছে। সকালে লাগাতে পারবে, সমস্যা হবে না। নাহার বেগম মায়ার মুখের দিকে তাকান। মায়া এখনো আগের মতোই বসে আছে। মায়ার এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলেন, আর কত জেদ ধরে থাকবি? এবার অন্তত সব রাগ জেদ ঝেড়ে ফেলে দে। তুই যেমন কষ্ট পেয়েছিস আলভিও তো তেমন কষ্ট পেয়েছে। কষ্ট পেয়েছে ঠিক আছে, কিন্তু আমাকে যা যা ফেস করতে হয়েছে তোমার নাতিকে কি সেসব ফেস করতে হয়েছে? আমি শুনেছি মানুষদের তীরের ফলার মতো ধারালো কথা। 1000 বার ছুরি দিয়ে আঘাত করলেও বোধহয় অতটা কষ্ট হতো না যতটা কষ্ট মানুষের কথায় হয়েছে। সে ছেলে বলে এখনো তাকে দুটো কথা বলেনি কেউ। আর বাড়িতে মানুষ আসতে না আসতেই আমাকে কথা শোনানোর জন্য চলে এসেছিল। আমাকেই সব সহ্য করতে হবে, আমাকেই মানিয়ে নিতে হবে, আবার আমাকেই ছেড়ে দিতে হবে। আমি কি তোমার নাতিকে ধরে রেখেছি? নাকি তাকে আবার বিয়ে করতে নিষেধ করেছি? সে এখনই বিয়ে করে নিক, তাতে আমার কোন আপত্তি নেই। এরপর যে আমাকে কথা শোনাতে আসবে আমি কিন্তু তাকে অপমান করে দেব। তারপর কেউ বলতে পারবে না আমি এত বড় বেয়াদব কেন হয়েছি। কে তোকে কি বলেছে আবার? কে কি বলেছে এখন বলতে চাইছি না, কিন্তু নেক্সট টাইম বললে অপমান করতে 2 সেকেন্ড ভাববো না, সে যেই হোক না কেন। দাদি হয়তো বুঝতে পারলেন কিছু। তিনি এর আগেও আলভির নানির বাড়ির কয়েকজনকে দেখেছিলেন মায়াকে কথা শোনাতে। তখন তিনি হুঁশিয়ার করে দিয়েছিলেন পরের বার যেন এমন কিছু না করে। কিন্তু তারা এবারেও এসে একই কাজ করছে। কিন্তু কে করেছে সেটা শিওর হতে পারছেন না। ওয়াশরুমের ডোরের সামনে দাঁড়িয়ে দাদি নাতনির সব কথা শুনেছে আলভি।
মায়া যখনই বলেছে, আসতে না আসতেই কথা শোনানোর জন্য চলে এসেছিল, তখনই বুঝতে পেরেছে ওর নানার বাড়ির কেউ একজন মায়াকে পছন্দ করে না। আর সেও অন্যদের মতোই মায়াকে কথা শোনায়, আগেও শুনিয়েছে। ডোর খুলে রুমে চলে আসে। মায়া আর কোন কথা না বলে চুপ হয়ে মাথা নিচু করে বসে থাকে। আলভি ভেজা টাওয়েল শুকিয়ে দিয়ে আসে বেকনিতে। রুমে এসে ডোর খুলে মায়ার দিকে তাকিয়ে বলে, মায়া তুমি যাও। মায়া আর এক সেকেন্ডও দেরি করে না। সাথে সাথেই উঠে রুম থেকে বেরিয়ে যায়। মায়া চলে যাওয়ার পর আলভি আবার ডোর লক করে দেয়। তারপর দাদির পাশে এসে বসে। তোমাকে যা জিজ্ঞেস করব তার সঠিক উত্তর দেবে। কি জানতে চাও? মায়া একটু আগে যা যা বলেছে তা সবই শুনেছি আমি। তুমি কিন্তু কোন ঝামেলা করো না দাদু ভাই। ঝামেলা করব না, তুমি শুধু আমার প্রশ্নের উত্তর দাও। চলবে।